সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছি আমি সুখেন্দু শেখর রায়, রাজ্যসভার মুখ্য সচেতক এবং ন্যাশনাল স্পোক্সপারসন। আমার ডান পাশে রয়েছেন আমাদের দলের বিশিষ্ট নেতা ডক্টর ওম প্রকাশ মিশ্র। প্রথমেই প্রণতি জানাই, আজ থেকে 110 বছর আগে আজকের এই দিনটিতে শহীদ বটুকেশ্বর দত্ত বর্ধমানে জন্মগ্রহণ করেছিলেন। তার অম্লান স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে আমরা এই সাংবাদিক সম্মেলন শুরু করছি। দুঃখিত যে আধ ঘন্টা সময় পিছিয়ে দিতে হয়েছে অনিবার্য কারণে। এর ফলে যদি আপনাদের কোনো অসুবিধা হয়ে থাকে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এ কথা সবাই জানে, বাংলার মানুষ জানে যে মমতা ব্যানার্জি যখন বাংলার মানুষ আশীর্বাদ নিয়ে সরকার গঠন করেন, সেই সময় ত্রস্ত বিধ্বস্ত পশ্চিমবাংলা একদিকে সন্ত্রাসের সুদীর্ঘ কালো দিনের অবসান ঘটেছে, কিন্তু ঘাড়ে চেপে রয়েছে প্রায় 2 লক্ষ কোটি টাকার ঋণের বোঝা। শিল্প, স্বাস্থ্য, সড়ক, পানীয় জল, শিক্ষা সব ক্ষেত্রেই সারা দেশে বাংলা পেছনের সারিতে গিয়ে পড়েছে। সেই সময় মমতা ব্যানার্জি বাংলার মানুষকে সঙ্গে নিয়ে তিলে তিলে বাংলা পুনর্গঠন বা পুনর্নির্মাণের কাজে নিজেকে নিয়োজিত করেন এবং এই 10 বছর সময়সীমা পেরিয়ে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে একদিকে যখন বাংলা মাথা তুলে দাঁড়াচ্ছে, জঙ্গলমহল এবং পাহাড়ে যে অশান্তির দাবানল সৃষ্টি হয়েছিল তা যখন প্রশমিত হয়েছে, নতুন নতুন চিন্তা ভাবনা এবং বিভিন্ন প্রকল্পের মাধ্যমে জনজীবনে শান্তি এবং উন্নতির আবহ তৈরি করা হয়েছে, তখন নতুন করে এই শান্তির পরিস্থিতি, এই উন্নয়নের সর্বাত্মক প্রয়াসকে ধ্বংস করবার জন্য একদল বহিরাগত তাদের স্থানীয় এজেন্টদের মাধ্যমে উদ্গ্রীব হয়ে উঠেছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত গণতান্ত্রিক রীতিনীতিকে জলাঞ্জলি দিয়ে যে ভাষায় এবং যে পদ্ধতিতে বাংলার রাজনৈতিক জগৎকে কলুষিত করা হচ্ছে তা শুধু আশঙ্কাজনক নয়, একে যে কোনো মূল্যে প্রতিহত করতে হবে। এবং এর জন্য আমরা বাংলার মানুষের সবার কাছে মমতা ব্যানার্জি এবং তার সরকারের সপক্ষে আমরা সমর্থন জন্য আবেদন জানাচ্ছি। আমরা যদিও নিশ্চিত যে 2009 সালে লোকসভা নির্বাচন থেকে শুরু করে আজ অবধি বাংলায় যতগুলো নির্বাচন হয়েছে সবকটি নির্বাচনে তৃণমূল কংগ্রেস জনগণের আশীর্বাদ দিয়ে বারংবার বহুমত পেয়েছেন, সবচেয়ে বেশি সংখ্যক আসন পেয়েছেন সমস্ত নির্বাচনে। সেই মানুষের কাছেই আমরা আবার এই নির্বাচনের প্রাক্কালে আবেদন জানাচ্ছি যে শান্তি এবং প্রগতির কর্মসূচি একের পর এক মমতা ব্যানার্জি নিয়ে চলেছেন, যেভাবে তারা সামিল হয়েছেন এই ধারাকে অব্যাহত রাখতে হবে। কারণ বাংলা এত ঝড় বিপদ ঝাপটা সহয়ে আজকে বাংলা মাথা তুলে দাঁড়িয়েছে। একদিকে বলা হচ্ছে কোঅপারেটিভ ফেডারেলিজমের কথা, অর্থাৎ সহযোগিতামূলক যুক্তরাষ্ট্র কাঠামো, আর অন্যদিকে বলা হচ্ছে দখল করো, থানা জ্বালিয়ে দাও, পুলিশকে মারো। অর্থাৎ যে বাংলা চলবে না, ভেঙে দাও, গুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও,
কয়েক যুগ ধরে এই নেতিবাচক রাজনীতিকে বাংলার মানুষ বিদায় জানিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে, আবার নতুন করে বাংলার মধ্যে সেই চলবে না চলবে না, ভেঙে দাও গুঁড়িয়ে দাও, চালিয়ে দাও পুড়িয়ে দাও, আর একবার নতুন করে প্রচেষ্টা শুরু হচ্ছে। শুধু পাত্রীরা পাল্টে গেছেন, রাজনৈতিক দলটা পাল্টে গেছে। এই প্রসঙ্গে আমরা সুনির্দিষ্টভাবে অনেক কিছুই বলবো সংক্ষেপে। তার আগে বলা দরকার যে এই যে বহিরাগত ব্রিগেড বা ছত্রী বাহিনী বাংলায় এসে দখল করার রাজনীতি শুরু করবার অপচেষ্টা চালাচ্ছেন, তার বিরুদ্ধে বাংলার মানুষ ঐক্যবদ্ধ হয়ে লড়াই করবে, এটা আমাদের দৃঢ় প্রত্যয়। এরা বাংলার সংস্কৃতি, কৃষ্টি, ঐতিহ্য, পরম্পরা সম্পর্কে অবহিত নয়, কারণ বাংলাকে কখনো কেউ দমিয়ে রাখতে পারেনি। 1757 সালে পলাশীর প্রান্তর থেকে শুরু করে ব্যারাকপুরে প্রথম স্বাধীনতা যুদ্ধের যে অগ্নিশিখা, যাকে কেউ কেউ সিপাহী বিদ্রোহ বলে বর্ণনা করেন, সাঁওতাল বিদ্রোহ, সন্ন্যাসী বিদ্রোহ, ফকির বিদ্রোহ, একের পর এক গণ অভ্যুত্থান এবং বৈপ্লবিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে বালক ক্ষুদিরাম থেকে শুরু করে মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদার থেকে শুরু করে মা মাতঙ্গিনী হাজরা এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজের যে গৌরবময় ভূমিকা, 190 বছর ধরে বাঙালি বিদেশি শাসনের বিরুদ্ধে লড়াই করেছে। বাঙালিকে কেউ কখনো কমিয়ে রাখতে পারেনি। 76-এর মন্বন্তরে 1 কোটির ওপর মানুষ না খেতে পেয়ে মারা গেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 30 লক্ষ বাঙালি ম্যানমেড ফেমিনের জন্য, মানুষের তৈরি দুর্ভিক্ষের জন্য মারা গেছেন। তবু বাঙালিকে দমিয়ে রাখা যায়নি। সেই বাঙালির কৃষ্টি, ইতিহাস, পরম্পরা, সংস্কৃতি সম্পর্কে যারা জানে না, তারা মূর্খের স্বর্গে বাস করছে। বলা হচ্ছে লোকসভা আসনে আমরা তো 18টা আসন পেয়ে গেছি, অতএব বাজিমাত। দিবা স্বপ্ন দেখছেন আবারও বলি, কারণ একটা তুলনা দিচ্ছি ছোট করে। 1984 ডিসেম্বর মাসে যে লোকসভা অনুষ্ঠিত হয়েছিল নির্বাচন, পশ্চিমবাংলায় কংগ্রেস দল 16টি আসনে জয়লাভ করেছে। তার 2 বছরের মধ্যে 1987 সালে যে বিধানসভা নির্বাচন হলো, দেখা গেল 2 বছরের মধ্যে কংগ্রেসের আসন সংখ্যা বিধানসভায় এসে দাঁড়ালো 42। 16x7 যদি করা হয় তাহলে 112টা নাকি আরও বেশি, 112টারও বেশি আসন পাওয়ার কথা ছিল, সেখানে দাঁড়ালো 128। সুতরাং একটা লোকসভা নির্বাচনের সঙ্গে আরেকটা রাজ্যের নির্বাচনের বা বিধানসভা নির্বাচনের কোনো সম্পর্কই নেই। দুটোই আলাদা ধরনের নির্বাচন। একটা দেশের নির্বাচন, এটা একটা রাজ্যের নির্বাচন, সেটা আমি না বললেও চলে। কিন্তু এই যে তুলনা করা হচ্ছে বিধানসভার সঙ্গে লোকসভার, এটা হাস্যকর। আমরা ইতিমধ্যে দলের মধ্যে আমরা নানাভাবে কার্যক্রম নিয়েছি, যে কার্যক্রমের মধ্যে দিয়ে সমস্ত জবাব দেওয়া যাবে। এখানে আমাদের কাছে মা মাটি মানুষের সরকার, মমতা ব্যানার্জির মা মাটি মানুষের সরকারের এজেন্ডাই হচ্ছে শান্তি এবং উন্নয়ন। এর বাইরে আমাদের অন্য কোনো এজেন্ডা নেই। এবং মানুষ, যে মানুষের কথা কবি চণ্ডীদাস বলেছেন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়। এই বাংলার মাটি থেকে এই বাণী উচ্চারিত হয়েছে, সারা ভারতবর্ষ অন্য কোনো রাজ্যে নয়। ভক্স পপুলি ভক্স ডে, অর্থাৎ মানুষ হচ্ছে ভগবান স্বরূপ, ঈশ্বর স্বরূপ। এই যে শাশ্বত বাণী, আমরা এই মানুষের উপরে নির্ভরশীল আমাদের দল এবং তৃণমূল কংগ্রেস, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এটা শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় বা আমাদের একার দল নয়। এটা বাংলার মানুষের একমাত্র নিজস্ব সংগঠন। কারণ বাংলার যখন চরম দুর্দিন, তখন সেই পৈশাচিক দিনগুলোর অবসান ঘটানোর জন্য বাংলার মানুষ মমতা ব্যানার্জির নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে এই দল তৈরি করেছিল এবং দলকে দিনে দিনে
তার শক্তিশালী করে আজকে 10 বছর ধরে বাংলার মুখে শান্তি এবং প্রগতির চিহ্ন এঁকে চলেছে। তাই তৃণমূল কংগ্রেস জনগণের দল, ইট ইজ এ পিপলস পার্টি, এবং তার জন্য আমরা এক মুহূর্তের জন্য আমাদের এই অবস্থান থেকে নড়ব না, যত বাধাই আসুক না কেন। বলা হচ্ছে গুজরাট মডেল, এখানে গুজরাট মডেল চালু হবে নাকি? গুজরাট মডেলটা কি? দু একটি কথা সংক্ষেপে বলি, তাহলে বোঝা যাবে যে গুজরাট মডেলটা বাংলায় চালু হলে বাংলার মানুষের কতখানি উপকার হতে পারে বা ক্ষতি হতে পারে। 2019-20 আর্থিক বর্ষে বাংলায় স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে বাজেট বরাদ্দ 6.3% বৃদ্ধি পেয়েছে, আর গুজরাটে মাত্র 4%। একই সময় শিক্ষা খাতে বাংলার 12.3% বাজেট বরাদ্দ বৃদ্ধি পেয়েছে, গুজরাটে সেখানে মাত্র 5.3%। MSME, মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, বাংলায় MSME সংস্থা রয়েছে কতগুলি? 88 লক্ষ। 88 লক্ষ আমাদের এখানে MSME সংস্থা রয়েছে, যেখানে গুজরাটে মাত্র 33 লক্ষ। আমাদের এখানে প্রচুর পাবলিক সেক্টর ব্যাংক এবং অন্যান্য ব্যাংক থাকা সত্ত্বেও, এবং সেখানে প্রচুর আমানত প্রতি বছর বাংলার মানুষ টাকা জমা দেওয়া সত্ত্বেও কোনো কৃষক ঋণ পায় না এখানে সেই ব্যাংকগুলো থেকে। কোনো ছোট ছোট সংস্থা এখান থেকে ব্যাংকগুলো থেকে আর্থিক সুযোগ সুবিধা পায় না। তাই আমাদের রাজ্যের যে সমবায় ব্যাংক, তাকে আরও গতিশীল করা হয়েছে এবং রাজ্য সমবায় ব্যাংকের মাধ্যমে এই ছোট ছোট সংস্থাগুলোকে এবং কৃষক ভাইদেরকে ঋণ দেওয়া হচ্ছে। এই কথাটা উল্লেখ করলাম যেহেতু 14 নভেম্বর থেকে সারা দেশে সমবায় দিবস পালন, সমবায় সপ্তাহ পালন করা হচ্ছে। মনরেগা 100 দিনের কাজে এখানে আমাদের রাজ্যে 28 কোটি কর্মদিবস তৈরি হয়েছে। 28 কোটি কর্মদিবস মনরেগাতে, আর গুজরাটে মাত্র 3.5 কোটি দিবস, অর্থাৎ 3.5 কোটি। 28 কোটি বনাম 3.5 কোটি। 2019-20 এবং 2020-21 আর্থিক বর্ষে কৃষিক্ষেত্রে, যেহেতু গ্রামীণ জনতার মধ্যে বেশিরভাগ মানুষ কৃষির সঙ্গে যুক্ত, সেই কৃষিক্ষেত্রে আমাদের সরকার, তৃণমূল সরকার, মামাটি মানুষের সরকার বাজেট বরাদ্দ বৃদ্ধি করেছে এই 2 বছর আর্থিক বছরে 65%। আর এই 2 আর্থিক বছরে কৃষিক্ষেত্রে গুজরাটে বাজেট বরাদ্দ বৃদ্ধি পেয়েছে মাত্র 4%। আমার এই সমস্ত পরিসংখ্যান কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরের থেকে, সূত্র থেকে পাওয়া। এটা তৃণমূল কংগ্রেসের কোনো পরিসংখ্যান নয়। মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে গুজরাট সারা দেশে সর্বকালীন নজির সৃষ্টি করেছিল। 2002 সালের 28 ফেব্রুয়ারি থেকে 2রা মার্চ মাত্র 3 দিনে অন্তত 2000 মানুষ নরহত্যায় প্রাণ হারান এবং প্রায় 1.5 লাখ মানুষ ঘরছাড়া হতে বাধ্য হন। আপনারা জানেন যে নর্মদা বাঁধ নির্মাণ নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষেরা তারা আন্দোলন করেছে, এবং সেই আন্দোলনের পরে সুপ্রিম কোর্ট তাদেরকে উপযুক্ত পুনর্বাসন, শুধু বাসস্থান নয়, তাদের কর্মসংস্থানের জন্য পুনর্বাসন হয়, সেই আদেশ সুপ্রিম কোর্ট দেওয়া সত্ত্বেও আজও প্রায় 3 লাখ মানুষ গৃহহীন হয়ে রয়েছেন এবং তারা কাজ হারিয়েছেন, এবং এদের মধ্যে বেশিরভাগই হচ্ছে আদিবাসী, তপশিলি এবং অন্যান্য পিছিয়ে পড়া সম্প্রদায়। সুতরাং যারা গুজরাট মডেলের কথা বলছেন, আমরা যে তথ্য তুলে ধরলাম, এই তথ্যের ভিত্তিতে ওরা যদি গুজরাট বানাতে চান, তাহলে সবচেয়ে বেশি যারা এগিয়ে আসবেন এই ব্যাপারটাকে রুখবার জন্য, সেটা বাংলার মানুষ। সুতরাং এই বাংলাকে আমরা তো বলি না যে আমরা গুজরাটকে বাংলা বানাবো। আমাদের কবি রবীন্দ্রনাথ ঠাকুর কী বলেছিলেন? পাঞ্জাব ও সিন্ধু, গুজরাট ও মারাঠা, দ্রাবিড় ও উৎকল বঙ্গ। কথাটার মনেটা কি? এই যে এতগুলো প্রদেশের নাম তিনি করলেন, হয়তো সবটা করতে পারেননি, যে আমাদের একটা শান্তিপূর্ণ সহাবস্থান থাকবে এবং আমরা সম্মিলিতভাবে একটা নতুন ভারত গড়ব। এটাই ছিল আমাদের জাতীয় সঙ্গীতের মূল ভাব।
সেখান থেকে সরে গিয়ে শাসক দল বলছে যে আমরা গুজরাট বানাবো। অত সহজ না। বাংলা বলেছি, আবারও বলছি, বাংলা কারো কাছে মাথা নত করে না, বাংলা কারো কাছে মাথা নত করবে না। এবার এই যে ছত্রী বাহিনী বা বহিরাগত ব্রিগেড এসেছেন, দেখতে হবে যে তারা দাঙ্গা বাঁধানোর উদ্দেশ্যে এসেছে, বিভাজন সৃষ্টির উদ্দেশ্যে এসেছে, নাকি ঘোড়া কেনা বেচার উদ্দেশ্যে এসেছে। এর উপর আমাদের কর্মীদেরকে বলা হয়েছে সতর্ক থাকতে এবং এদের উপর কড়া নজর রাখতে। যেখানে কোনো বিঘটনকারী শক্তি কোনো ধরনের বিভাজন সৃষ্টির চেষ্টা করবে, সেখানে সর্বশক্তি দিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে, কর্মীদের কাছে সুস্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। ধন্যবাদ। এবার আপনারা যদি কোনো প্রশ্ন করতে চান। ঘড়ি ধরে না, ওই প্রশ্নটা আমি শুনবো কী করে? প্রশ্নটা শুনতে পাবো? দাও আমাকে দাও না, এটা না। এই নকশালপন্থীদের একটা স্লোগান ছিল, একসময় কলকাতার দেওয়ালে 60-এর দশকের শেষে ওরা লিখতেন, জনগণ যখনই চায় বস্ত্র ও খাদ্য, সীমান্তে বেজে ওঠে যুদ্ধেরও বাদ্য। তো আমাদের এখানে যখনই কোনো নির্বাচন এগিয়ে আসে, তখনই কেন্দ্রীয় এজেন্সিগুলো হঠাৎ খুব সক্রিয় হয়ে ওঠে। এটা নতুন কিছু না, এটা নতুন কিছু না। নেক্সট। এখন এমন অবস্থা দাঁড়িয়েছে, কেউ করোনাতে মারা গেলে হয়তো এটা রাজনৈতিক রূপ দেওয়া হয়। কারণ কোন খুনটা কী কারণে হয়েছে এটা তদন্ত করে দেখার দায়িত্ব পুলিশের। সাধারণ খুন, পারিবারিক বিবাদে খুন, আত্মহত্যা নাকি রাজনৈতিক খুন, সবটাই পুলিশ বিভাগ তদন্ত করে দেখে প্রয়োজনীয় আইনের ব্যবস্থা নেয় এবং যারা অপরাধী তাদেরকে গ্রেপ্তার করে তাদেরকে আদালতে বিচারের সম্মুখীন হতে হয়। এটাই নিয়ম এবং আমাদের এই রাজ্যে সেটা স্বাভাবিকভাবেই এগিয়ে চলেছে। ওকে, আর এলো ওই মাইকটা দিন। জল্পনা তো হ্যাঁ, মিহির গোস্বামী তার অবস্থান সংবাদ মাধ্যমের কাছে পরিষ্কার করে বলেছে, এই নিয়ে আমার কোনো মন্তব্য নেই। শুভেন্দু অধিকারী সম্পর্কে বলি, শুভেন্দু অধিকারী আমাদের দলের বিশিষ্ট নেতা। তিনি আমাদের দলের সর্বোচ্চ নীতি নির্ধারণ যে কমিটি তার সদস্য, একাধারে পাশাপাশি তিনি আমাদের রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রী। আর কি বলুন? Please speak on the microphone. Use that microphone. Can you please repeat? Can you please repeat? repeat? Oh, no, yeah, no. I cannot follow. কি বলছেন? প্রশান্ত কিশোরের কনটেক্সটে কি পার্টি থেকে কিছু হচ্ছে? I cannot follow you. So my question is that
কেন রিবেলিয়াস হচ্ছে? সেম কোশ্চেন, ওয়াই আওয়ার পার্টি রিবেলিয়াস কেন হচ্ছে? that may be your perception. We do not have such perception. Anyway, I am sorry that I cannot subscribe to your views. স্পেকুলেশন। These are all speculative and hypothetical. So far, the unity or the alliance between Congress and left is concerned, this is nothing new. তারা একসঙ্গে জোট বাঁধে, আবার জোট থেকে চলে যায়। সেটা ওদের জেতা হারার উপর নির্ভর করে কখন জোট বাঁধবে, কখন জোট বাঁধবে না। এই নিয়ে আমার কোনো মন্তব্য নেই, সেটা ওদের দলের ব্যাপার। আমরা কোনো সংখ্যাগুরু সংখ্যালঘু এইভাবে কোনো মানুষকে বিচার বিবেচনা করি না। এটা রাজনৈতিক যারা গবেষক তাদের বিষয় হতে পারে, আমাদের না। এটা সম্পূর্ণ প্রশাসনিক ব্যাপার। এটা রাজ্য প্রশাসনের দায়িত্বে যারা আছেন তারা এই ব্যাপারে তারা বিচার বিবেচনা করে যা সিদ্ধান্ত নেওয়ার নেবে। না, আমি তো বলছি এটা প্রশাসনিক ব্যাপার, এটা দলীয় ব্যাপার নয়। নির্বাচন পরিচালনা করে একটি সাংবিধানিক সংস্থা নির্বাচন কমিশন, এবং সেই নির্বাচন কমিশনকে সাধ্যমতো সাহায্য করে বিভিন্ন রাজ্যের রাজ্য প্রশাসন। অতএব তাদের মধ্যে কীভাবে সমন্বয় গড়ে উঠবে, কোন ক্ষেত্রে রাজ্য সরকারের কী সাহায্য দরকার বা নয়, সেগুলো তারা দ্বিপাক্ষিক আলোচনার মধ্য দিয়ে তারা ঠিক করবে। সেখানে আমি দলীয় দল থেকে এই ব্যাপারে কোনো মন্তব্য করতে পারি না। নেক্সট প্লিজ। টার্গেট বেঙ্গল আবার কি? টার্গেট পাকিস্তান হওয়া উচিত, টার্গেট চায়না হওয়া উচিত, টার্গেট বাংলা কেন হবে? নির্বাচনে আমরা তো লড়াই করি এক একটা দল বন্ধুত্বপূর্ণ পরিবেশের মধ্যে, গণতান্ত্রিক পরিবেশের মধ্যে, এখানে টার্গেট আসছে করতে। मीम की कोई फैक्टर है? नहीं, यहाँ पे मीम का कोई एग्जिस्टेंस नहीं है, लेकिन फिर भी अगर मीम यहाँ लड़ना चाहते हैं तो लड़ सकते हैं। इसमें क्या हमारा क्या है? আরেকবার বলুন। বাইরে থেকে যারা আসছে সেটা বললে টার্গেট বেঙ্গল। অলরেডি বলেছি যে টার্গেট বেঙ্গল বলে কিছু হবে না। আমাদের দেশে যদি কোঅপারেটিভ ফেডারেলিজম থেকে থাকে তাহলে টার্গেট পাকিস্তান, টার্গেট চায়না হতে পারে, কোনো রাজ্য হতে পারে না টার্গেট। 1 নম্বর। 2 নম্বর, যে কোন দল কোথায় কী জোন তৈরি করে তাদের লোককে, ছত্রী বাহিনীকে বা বহিরাগত ব্রিগেডকে ডিপ্লয় করবে সেটা তাদের ব্যাপার, সেখানে আমার ঠিক আছে, হয়ে গেছে। লাস্ট কোশ্চেন বলেন। Let them come again and again. How are you concerned? How are we concerned? There is no ban here for anybody to visit Bengal. Thank you. Anybody else? আর কারো কোনো প্রশ্ন আছে? এই যে মণিদীপা কিছু বলবে, ওকে একটু মাইক্রোফোনটা দাও। সরি তোমার, I have replied to you.
It's okay, we can hear you. আমি শুনতে পাচ্ছি না। Increasingly, there are voices. হ্যাঁ হ্যাঁ বলুন প্লিজ 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 MLAs-রা IPAC আর প্রশান্ত শর্মা Sorry, we do not have any such information. No. Maybe speculation by the media, I don't know, because we do not have any such information. Thank you. Target Bengal, I have already replied. The target should be China or Pakistan. Target should not be any state of India. Thank you. I replied to this question already in Bengali. They Naxalরা একটা স্লোগান বলতো, I am repeating that. In the late 60s, the Naxalites, they raised one slogan, Which is or correct. even they depicted graffiti on the walls that জনগণ যখনই চায় বস্ত্র খাদ্য সীমান্তে বেজে ওঠে যুদ্ধেরও বাধ্য. So in Bengal, whenever there is an election, since 2009, we have seen that the central agencies, they become more proactive. Let them do their job. Thank you.